গণভোট নয়, আগে সংসদ নির্বাচনে মত বিএনপির। এনসিপি চায় গণপরিষদের সংবিধান পরিবর্তন, ঐক্যমত্য কমিশনে মতামত জমা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি সেনা প্রধানের, জাতির জন্য অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ। জুলাই আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার তদন্ত শেষ। ট্রাইব্যুনালের প্রথম প্রতিবেদন জমা, জানালেন চিফ প্রসিকিউটর। প্রধান উপদেষ্টার চীন সফরে আসতে পারে বড় ঘোষণা, কোনো চুক্তি সই না হলেও হবে বেশ কিছু সমঝোতা। এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্তকাল, থাকবে সব ধর্মের মানুষের অংশগ্রহণ। বৈশাখ উদযাপনে সময়সীমার বাধা থাকছে না। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরা আছি এবং আমি নাজমুস সাকিব। সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি, এবং যদিও গণভোটের মাধ্যমে সংবিধান বাতিলের কথা বলছে এনসিপি। আর সংবিধান আংশিক সংস্কার চায় সিপিবি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ ও মতামত দিয়েছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আরিফ হোসেনের, চলুন দেখে নেই। দেশের রাজনীতিতে সংস্কার নির্বাচন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের ধারাবাহিক আলোচনার তৃতীয় দিনে বিএনপি ও এনসিপি তাদের লিখিত মতামত জমা দেন। রোববার দুপুর 1টার দিকে ঐক্যমত কমিশনের বিএনপি তাদের মতামত জমা দেয়। সংবিধানের প্রস্তাবনার পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেও তারা না বলেছে। 1971 ও 24কে এক কাতারে আনা সমুচীন বলেও মনে করছে না বিএনপি। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই বলেও মনে করে তারা। সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা, সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করে নাই, যেটা 1 নম্বরে থাকা উচিত ছিল। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। দুপুর 2টার পরে জাতীয় সংস্কার কমিশনের মতামত নিয়ে আসে এনসিপি। জাতীয় ঐক্যমত কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 113টিতে একমত, 29টিতে আংশিক একমত ও 22টিতে একমত হয়নি এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান বাতিলের দাবিতে তাদের যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করে নতুন রাজনৈতিক দলটি। অন্তর্বর্তীকালীন সরকার হতে হবে নির্বাচনকালীন, মেয়াদ হবে 70 থেকে 75 দিন। উদ্বেগ জানিয়েছি যে 5টা কমিশন আলাদা আলাদাভাবে তাদের প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে, সেখানে অনেকগুলো বিষয় ছিল। এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু 166টা স্প্রেডশিটে এসেছে, সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে, সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি? শুধুমাত্র ঐক্যমত্য হচ্ছে না। এখন ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে? ভুল বোঝাবুঝি হতে পারে এই আশঙ্কায় ঐক্যমত কমিশনে সংস্কার প্রস্তাবে মতামত দেয়নি সিপিবি। অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে, আমাদের অনেকগুলো প্রস্তাবের একেবারেই নাকচ করে দেওয়া আছে, কিন্তু এই কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি টিকচিহ্ন দেওয়া নয়। এর আগে সকালে জাতীয় সংস্কার কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 151টিতে একমতের কথা জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া 5টিতে পুরোপুরি দ্বিমত ও 10টিতে আংশিক দ্বিমত করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় ঐক্যমত কমিশনের চিঠি পাওয়া 38টি দলের মধ্যে 16টি দল এখন পর্যন্ত তাদের মতামত দিয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।
জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে সে নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোনো রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। গেল 11 মার্চ সেনা প্রধানের সাথে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। এতে করে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলে শঙ্কার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, তার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। তিনি বলেন, তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। সার্জিস লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। হাসনাতের ওই দাবি নিয়ে সার্জিস লিখেছেন, যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, তিনি মনে করেন কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মাঝে বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই জানিয়ে কোনো ভুল হয়ে থাকলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাদের যারা আশ্রয় দিয়েছিলেন তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাবে না। সেনাবাহিনীর সাথে হাসনাত ও সার্জিসের বৈঠক করে দলকে অবহিত করেন, তবে বৈঠক নিয়ে সবাই অবগত ছিলেন না বলে দাবি করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো দূরত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গায় দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। জাতির আকাঙ্ক্ষা পূরণে অবদান রাখায় জুলাই বিপ্লবে আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। শহীদ আবু সাঈদের পিতা সহ জুলাই অভ্যুত্থানে আহতরা ইফতারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কুশল বিনিময় করেন সেনা প্রধান। বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকবে সেনাবাহিনী। এছাড়াও তাদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। জুলাই অভ্যুত্থানে আহতদেরকে জাতির কৃতি সন্তান বলেও আখ্যা দেন সেনাপ্রধান। ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, সেনাবাহিনীর
ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 24-এর গণহত্যায় আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণহত্যায় ট্রাইব্যুনালের কোনো মামলার বিচার কাজ প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মশিউর অনেক জানাচ্ছেন বাকিটা। জুলাই-আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত 75 জন। সেই ঘটনাগুলোর মধ্যে ছিল 6টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। একটি ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা কয়েকজনকে কিছু পুলিশ সদস্য হাত পা ধরে একটি ভ্যানে ছুঁড়ে মারছেন। এরপর মরদেহগুলো একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ঘটনার মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি। আশুলিয়ায় যে লাশ পোড়ানো, আশুলিয়াতে যে 6টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস, সেটার তদন্ত সমাপ্ত হয়েছে। সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। আরও 3টা মামলার তদন্ত রিপোর্ট এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ঈদের পরপরই পেয়ে যাব আমরা আশা করছি, যেটার চূড়ান্ত দফার কাজ চলছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, খুন, গুম, জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত 23টি মামলা করা হয়েছে, আর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 141 জনের বিরুদ্ধে। মশিউর অনিক, এখন ঢাকা। চলমান রাজনৈতিক সংকট দেশের অভ্যন্তরীণ বিষয় এবং তাতে প্রধান উপদেষ্টা চীন সফরে কোনো প্রভাব পড়বে না এবং ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হবে ঐতিহাসিক। প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এমন কথাই জানিয়েছেন প্রেস সচিব আজাদ মজুমদার। আর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এই সফরকে দুদেশের জন্য মাইল ফলক উল্লেখ করে বলেছেন, সফরে বড় ঘোষণা আসতে পারে। আর সফরে বেশ কিছু MU এর ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টাও। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে নাইমাবের, চলুন দেখে নেই। ভারত সম্পর্কের উদ্বেগজনক অবনতি ও জাতীয় নির্বাচন নিয়ে দেশে যখন আলোচনা তুঙ্গে, তখনই প্রধান উপদেষ্টার চীন সফরের খুঁটিনাটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। ঢাকা ও চীনের বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টার এই সফরে 10টি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপন, চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসা সহযোগিতা উল্লেখযোগ্য। এছাড়াও স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যু। চীনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই সফরকে মাইল ফলক বলা হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরে বড় ঘোষণা আসতে পারে। This year 50th anniversary. So it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলেও প্রত্যাশা তার। ইয়াও ওয়েন বলেন, দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই তাদের লক্ষ্য। It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. দেশে চলমান সংকট প্রধান উপদেষ্টার সফরে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলমান রাজনৈতিক সংকট দেশের অভ্যন্তরীণ বিষয়, তাতে প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো প্রভাব পড়বে না। ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হবে ঐতিহাসিক। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নানা জনের নানা ধরনের মতামত থাকবে, সেটা এক জিনিস। আর এই চীনের সাথে যেটা যে মাননীয় প্রধান উপদেষ্টার সফরটা হচ্ছে, এটা একটা দ্বিপাক্ষিক সফর। এখানে মূলত অর্থনৈতিক ইস্যুগুলোই প্রাধান্য পাবে, এটার সাথে রাজনীতিকে খুব বেশি জড়ানোর সুযোগ নেই। এই সফরে বেশ কিছু MOU এর ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টাও আশাবাদী।
কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর, কিছু এমওইউ হতে পারে। এমওইউ তো চুক্তি না, সেগুলি আপনাদেরকে পরশুদিন। ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাঈম আবির, এখন, ঢাকা। নোয়াখালীর সোনাইমুড়িতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায় বিকেলে ইফতার কিনতে যায় শিশুটি। দীর্ঘ সময় শিশুকে না পেয়ে খুঁজতে বের হয় তার মা। এক পর্যায়ে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাত 10টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পুলিশ জানায় শিশুর পরিবারের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল থেকে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দাম বাড়াতে বিপিসির প্রস্তাবের প্রেক্ষিতে রোববার প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আর কোনো প্রতিবেদন বা মূল্যায়ন থাকলে 7 এপ্রিলের মধ্যে জমা দিতে সময় বেঁধে দেন বিইআরসির চেয়ারম্যান। যদিও বিপিসির দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে 5 টাকা কমানোর সুপারিশ কারিগরি কমিটির। তবে বিপিসির হিসাব স্বচ্ছ থাকলে তেলের দাম আরও কমানো সম্ভব বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 75 সেন্ট আর অভ্যন্তরীণে 111 টাকা। 50 টাকার তেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দফায় দফায় বাড়িয়ে এ পর্যায়ে নিয়ে এসেছে বিপিসি। তবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে জেট ফুয়েলের দাম নির্ধারণের ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর জানুয়ারিতে বিইআরসিকে দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিপিসি। রোববার কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে প্রথমবারের মতো জেট ফুয়েলের গণশুনানিতে প্রতি লিটারের দাম অভ্যন্তরীণে 112 টাকা ও আন্তর্জাতিকে 74 সেন্ট করার প্রস্তাব দেয় বিপিসি। এর পক্ষে নানা যুক্তিও তুলে ধরে প্রতিষ্ঠানটি। যদিও বিইআরসির কারিগরি টিমের সুপারিশ অভ্যন্তরীণে 105 টাকা ও আন্তর্জাতিকে 69 সেন্ট। আমাদের বলার বিষয় আছে যে এআইটিকে আমার যদি আমি ট্যারিফ আমি প্রাইস কাঠামোতে রাখি আবার কর্পোরেট ট্যাক্স দেই, দুইটা ক্ষেত্রে আসলে ডুপ্লিকেশন হচ্ছে। এই বিষয়টা একটু এনবিআর সাথে প্রয়োজনীয় পর্যালোচনা করে এই ক্ষেত্রে একটা সমন্বয় করার সুযোগ আছে বলে আমরা মনে করি। ভারত সহ কয়েকটি দেশের দামের সঙ্গে বাংলাদেশেও জেট ফুয়েলের দাম ওঠানামা করে। তবে শুনানিতে এয়ারলাইন্সগুলো বলছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দাম বেশি হওয়ায় টিকিটের দামও বাড়াতে হচ্ছে তাদের। ক্যান্টন মানে চায়নার গুয়াংজু 56, ব্যাংকক 55, কুয়ালালামপুর 57, সিঙ্গাপুর 58, শুধুমাত্র ঢাকা 75। বিইআরসি মূল্য সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পরেও বিপিসির প্রস্তাব কেন এত দেরিতে শুনানিতে হচ্ছে সেই প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা ক্যাব। বছরের পর বছর বিপিসির লভ্যাংশ কোথায় গেল, ক্যাবের সে প্রশ্নেও সদুত্তর মেলেনি। আমদানিকৃত মূল্য এবং জাহাজ ভাড়া, এই জাহাজ ভাড়ার ব্যাপারেই রয়ে গেছে নানান ধরনের বিপত্তি। এলপিজিতে দেখেছি যে জাহাজ ভাড়া কলকাতা পোর্টে আনতে যা লাগে এলপিজি আনতে, আমাদের এখানে 5 গুণ বেশি লাগে। আজকে যতটুকু বিশ্লেষণ করা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে 5.5 টাকা অযৌক্তিক ব্যয় সংযোজন হয়ে আছে। শুনানির পরও কোনো পক্ষের সম্পূরক বক্তব্য বা মূল্যায়ন থাকলে 7 এপ্রিলের মধ্যে তা জমা দিতে সময় বেঁধে দেন বিআরসির চেয়ারম্যান। সো এদের পরে 7 তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাচ্ছি। কারো যদি কোনো লিখিত বক্তব্য অথবা ক্লারিফিকেশন থাকে 7 এপ্রিল, এবং আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহের মধ্যে এটা দিতে। আমরা যেভাবে এলপিজি এখন করি এটাও আমরা প্রতি মাসেই আমরা করতে থাকব। বছরে আমদানি করা প্রায় 75 লাখ টন জ্বালানি তেলের মধ্যে জেট A1 আমদানি হয় 6 থেকে 7%। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে দাম কম হওয়ায় এ রুটে দাপিয়ে বেড়ানো এমিরেটস, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্সের মতো বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জিং বলে জানান সংশ্লিষ্টরা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। রোজার 22তম দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সে সময় ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। সে খবর রাখছেন সহকর্মী বাইজিদ সাদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদ, নিউ মার্কেটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতাদের কোন ধরনের পোশাকের প্রতি চাহিদা বেশি জানাবেন। যেহেতু ঈদ আর কিছুদিন পরেই, তো সেই হিসেবে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা দেখছি
ক্রেতারা যারা রয়েছেন তারা তাদের পছন্দের যেই পণ্যটি রয়েছেন, যে জামাটি রয়েছে, সেগুলো কিন্তু কেনাকাটা এরই মধ্যে সেরে ফেলছেন। বিশেষ করে নারী এবং শিশুদের জামার প্রতি কিন্তু আমরা ঝোঁক বেশি দেখছি এবং সেই সাথে সাথে আমরা দেখছি নিউ মার্কেট এলাকাতে যখন আমরা আসলাম, যেহেতু একদম ইফতারের ঠিক পরপর সময়, এই মুহূর্তে আসলে ওই রকমভাবে ভিড় নেই, তবে তারপরও বিক্রেতারা যেই ভিড় দেখছেন তাতে সন্তুষ্ট। আমরা দেখেছি যে একদম ইফতারের আগ মুহূর্ত থেকেও এখানে ক্রেতারা যারা আছেন তারা অপেক্ষা করেছিলেন এবং ইফতারটিও তারা বিভিন্ন মার্কেটের আশেপাশেই কিন্তু সেরেছেন এবং তারপর পরেই বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সুবাস্তু যেই মার্কেটটি রয়েছে সেখানে। এখানে আসার পর দেখছি এখানে অনেক ধরনের ড্রেস রয়েছে, পাকিস্তানি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, বাংলাদেশি রয়েছে, সব ধরনের ড্রেসের সমন্বয়ে কিন্তু ক্রেতারা কিনছেন এবং বিক্রেতারাও তাদের যে পণ্য ড্রেসটি আছে সেটি ক্রেতাদেরকে বুঝে দিচ্ছেন। এখানে দাম নিয়ে একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে ক্রেতারা কিন্তু এবার দাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। যেমন গত বছরের তুলনায় এবার দাম কিন্তু অনেকাংশেই বেশি। যেমন যে 3 পিসগুলো রয়েছে বা 2 পিসগুলো রয়েছে সেগুলো 3,000, 3,500 থেকে শুরু করে একেবারে 15,000, 20,000 পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা যা বলছেন যে গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় এবছর ড্রেসের দাম, তাদের যে জামাটি নিচ্ছে সেটির দাম কিন্তু বেশিই রয়েছে এবং সেই সাথে সাথে আমরা দেখছি যে ছোট্ট পরিবারের ছোট্ট সোনামণি যে আছে, ছোট শিশুরা যারা আছে, তাদের ড্রেসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে কেনার প্রতি একটা আগ্রহ আছে। তারা বাবা মায়ের সঙ্গে আসছেন এবং তাদের পছন্দের যে ড্রেসটি আছে সেটি কিন্তু তারা আগে দেখাচ্ছেন আঙুল দিয়ে যে এই ড্রেসটি আমি নিতে চাই এবং বাবা মারা কিন্তু সেটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে আমরা পুরুষদের পাঞ্জাবি এবং শার্টের দোকানগুলোতে আমরা ভিড় দেখেছি, যেসব মার্কেটগুলোতে ঘুরেছি সেখানেও দেখছি যে পুরুষেরা তাদের পছন্দের যে পণ্যটি রয়েছে, পাঞ্জাবি আছে, সেগুলো নিচ্ছে। সেই পাঞ্জাবির দামও কিন্তু রয়েছে একেবারে 1,500 থেকে শুরু করে সেটি 5 থেকে 8,000-এর মধ্যে এবং ভিড় আসলে বিক্রেতারা যেমনটি বলছেন যেহেতু আর অল্প কিছুদিন বাকি আছে ঈদের, তো সেই হিসেবে কিন্তু ভিড় তারা দেখছেন এবং সামনে আর যেই দিনগুলো রয়েছে সেই দিনগুলোতেও কিন্তু তারা পর্যাপ্ত ক্রেতা পাবেন বলে আশা করছেন। এই ছিল আমার কাছে সব শেষ। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঢল নামে সড়ক এবং মহাসড়কে। চাপ সামলাতেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে ঢাকা, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলমুখী মহাসড়কে এখনও অনেক স্থানে সংস্কার কাজ শেষ না হওয়ায় তৈরি হয়েছে যানজটের সংখ্যা। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। ময়মনসিংহের ব্যস্ততম বাস টার্মিনাল পাটগুদাম ব্রিজ এলাকা। যানবাহনের দীর্ঘ সারি বলে দেয় ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। কিন্তু দীর্ঘদিন ময়মনসিংহের বিভিন্ন সড়ক সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে খানাখন্দ। তবে ঈদকে সামনে রেখে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের ধীরগতিতে দুর্ভোগ আরও বেড়েছে। নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট, সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বেশ কিছুদিন ধরে ভাঙা, এটা অনেক ভুক্তভোগী আমরা, প্রায় অনেক লোকেরাই বা অনেক গাড়িগুলো এখানে অনেক নষ্ট হয়ে যায়, ঈদের সময় যানজট যে হয়। আমরা আগুয়া বাইপাসের এই রুটে আপনার অনেক জাম বাজে, যে কারণে আপনার 1 থেকে 1.5 ঘন্টা জামে পড়ে থাকে। কিছু কিছু মোড় আছে যেগুলো খুবই ভাঙা, এগুলো যদি রিপেয়ারিং করা হয় তাহলে সবার জন্য ভালো হবে। ঢাকা জামালপুর এবং উত্তরবঙ্গমুখী আকুয়া বাইপাস সড়কের বিভিন্ন স্থানে সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও কাজ চলছে শুধুমাত্র শহরের প্রবেশ মুখে। এদিকে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেয়া হয়েছে। মহাসড়কের 4 লেন সুবিধা থাকলেও যমুনা সেতুর সংযোগ সড়কটি 2 লেন হওয়ায় দীর্ঘ ভোগান্তির কারণ হতে পারে। এছাড়া মহাসড়কে মার্কিং বা নিশানা না থাকায় ঘটছে দুর্ঘটনা। ঈদের যানজট তো ভাই প্রতি বছরই এলেঙ্গার থেকে যমুনা সেতু পর্যন্ত আমরা জাম পাই প্রতি বছরই। যানজটের কারণ হলো টুল প্লাজা, টুলের অতিরিক্ত ভিড়ের কারণে, যার কারণে আমাদের এখানে জাম বেশি বাজে, টোলটা নিতে লেট হয়। রাস্তার পাশেই যে বালি জমে থাকে, এই কারণে মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেলের আরোহীদের জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি হয়।
হাইওয়ে পুলিশ বলছে ঈদ যাত্রায় ভোগান্তি ও যানজট নিরসনে অতিরিক্ত টহল টিম বাড়ানোর পাশাপাশি নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। যে পয়েন্টগুলোতে আমাদের প্রিভিয়াসে জ্যাম হইতো সেই পয়েন্টগুলোকে আমরা শনাক্ত করে পয়েন্টগুলোতে আমাদের ট্রাফিক ডিউটি মানে ওখানে ফিক্সড ট্রাফিক ডিউটি পুলিশ মোতায়েন করার পরিকল্পনা আছে। ঈদ যাত্রায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের 4 লেনের সুফল পাবে উত্তরবঙ্গের যাত্রীরা। যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত 4 লেনের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় এবারের ঈদ যাত্রায় এই অংশে মিলবে স্বস্তি। তবে হাটিকুমরুল মোড় থেকে চান্দাইকোনা পর্যন্ত কাজ শেষ না হয় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাস্তার কাজ যদি পাশে কমপ্লিট হয়ে যায় তাহলে ভালোই হবে, আর যদি কমপ্লিট না হয় তাহলে দুর্ভোগ আবার পোহাতে হবে। এই সকল এলাকা দুর্ঘটনা প্রবণ এবং যানজট প্রবণ, এগুলো আমরা চিহ্নিত করেছি। সড়কের যেসব অংশে সংস্কার করা প্রয়োজন সড়ক ও জনপদের মাধ্যমে সেসব অংশে সংস্কার করা হয়ে গেছে এবং গতবারের চেয়ে রাস্তার অবস্থা এবার অনেক ভালো। এবারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি ও যানজট মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মহাসড়কটির কুমিল্লার 105 কিলোমিটার এলাকায় নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবী, ছাত্র প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য ও রোভার স্কাউটের সদস্যরা। এছাড়া একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মনিটরিং টিম যানজট প্রবণ 12টি স্থানে 8 এপ্রিল পর্যন্ত কাজ করবে। ডেডিকেটেড 12টি টিম গঠন করেছি। এই টিমে থাকবে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাইওয়ে পুলিশের একজন প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, সড়ক বিভাগের প্রতিনিধি, বিআরটির প্রতিনিধি। সড়ক বিভাগ ও ঘরমুখ মানুষের প্রত্যাশা, ভোগান্তি ও যানজট মুক্ত হবে এবারের ঈদ যাত্রা। সাদাত শাহেদ, এখন। অর্থনীতির জন্য বিস্ফোরার মতো এমন অনেক প্রকল্প অনুমোদন দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প সেগুলোর একটি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি কেনাকাটার সুবাদে এতদিন একটি মাফিয়া গোষ্ঠীর সুযোগ সুবিধা নিয়েছে। আগামীতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইন হবে, যা ইতোমধ্যে ক্রয় আইনের সংশোধনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। ছাড়াই বাস্তবায়ন করে যেতে পারত, কিন্তু এখন আমরা বাস্তবায়ন পর্যায়েও আবার যদি আমাদের চোখে পড়ে তাহলে আমরা আবার একনেকের পাশ করা প্রকল্প প্রয়োজনে আমাদের চোখে পড়লে আমরা মন্ত্রণালয় এবং প্ল্যানিং কমিশন মিলে সংশোধন করছি। কিছু অনিয়ম যদি থাকে। 7 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেবেন 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের নারায়ণগঞ্জের 2500 অবস্থিত জাপানিজ ইকোনমিক জোন পরিদর্শন করানো হবে। বিনিয়োগ বৃদ্ধি সহ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক জোরদারে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে আশ্বস্ত করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সামিটে অংশ নেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা। কর্মসংস্থান বেশ সৃষ্টি করবে এমন বিনিয়োগকে বেশি উৎসাহিত করা হবে জানিয়ে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে প্রথমবার সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান বিডার চেয়ারম্যান। গতকাল পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। এছাড়াও বাংলাদেশে প্রায় 2000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব, যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন। বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের, যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন। বাংলা নববর্ষ উদযাপনে এবার সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে কাল। সব ভেদাভেদ ভুলে এবার পহেলা বৈশাখে সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে বৈশাখ উদযাপনে এবার সময়সীমার কোনো বাধা থাকছে না। সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। আর জানাচ্ছেন মুন্নাফ রশিদ।
1985 সালে যশোরে বৈশাখ যাত্রার মাধ্যমে দেশে শুরু হয় বাংলা নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা। তারও 4 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সে আনুষ্ঠানিকতা রূপ নেয় জাতীয় উদযাপনে। শুরুতে এতে সকল ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণ থাকলেও 1996 সালে শোভাযাত্রার নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা দিলে সে উদ্যোগে ছেদ পড়ে। নাম পরিবর্তন নিয়ে শুরু হয় নানা বিতর্ক। মঙ্গল শব্দটিকে একটি ধর্মীয় আচারের শব্দ হিসেবে আখ্যায়িত করেন অনেকে। এরপর থেকে মঙ্গল শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ও ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েক দশক পর নববর্ষ উদযাপনে একটি সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, যেখানে এবার অংশ নেবে ইসলামী সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠী। তাই এবারের আয়োজনকে অন্তর্ভুক্তিমূলক উদযাপন বলছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। নববর্ষ উদযাপনে এবার কোনো সময়সীমা নির্দিষ্ট থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এবার সন্ধ্যার পরেও চলবে সাংস্কৃতিক উদযাপন। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি, দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, সবার সম্মতিতে নাম পরিবর্তনের বিষয়টি সোমবার নির্ধারণ হবে। চেঞ্জ হলে আমরা ঘোষণা করে চেঞ্জ করব। যে মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতার ভিড় বাড়ছে শরীয়তপুরের প্রসাধনীর দোকানে। পোশাকের সাথে মিল রেখে পছন্দের প্রসাধনী কিনছেন ক্রেতারা। এবছর দেশীয় পণ্যের বিক্রি বেড়েছে বলছেন বিক্রেতারা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। ঈদের আমেজে নতুন রঙে সেজেছে শরীয়তপুরের প্রসাধনীর বাজার। দোকানে দেশি বিদেশি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত নারীরা। রোববার সকাল থেকেই প্রসাধনীর বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিদেশি পণ্যের বাড়তি দাম ও প্রতারণা থেকে বাঁচতে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন তারা। দেশীয় পণ্য কিনলে এটা হয় ভালো একটা প্লাস পয়েন্ট, যে আমরা দেশি, যেহেতু দেশের যে আবহাওয়া এটার সাথে ম্যাচ করে, এই জন্য আমার পরিবারের সবাই আমরা দেশীয় পণ্য বেশিরভাগ ইউজ করি। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশি পণ্যের মধ্যে যেসব কসমেটিক্স বা প্রসাধনী রয়েছে, এগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে, গুণগত মান উন্নত হচ্ছে। আর তার চেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে অর্গানিক, আবার এটার দাম অনেকটা কম বিদেশি পণ্যের তুলনায়। বিদেশের জিনিসের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়, কিন্তু এর উছিলায় অনেকে এটা নিয়ে প্রতারণা করে। বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, ক্লিপ কিনলাম, ক্রিম কিনলাম, লোশন কিনলাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত প্রসাধনীর ওপর জোর দিয়েছেন বিক্রেতারাও। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদি আছে, কাশ্মীরি, মমতাজ, স্মার্ট, এগুলো এখন বেশি চলে। এখন বিদেশি মাল মানুষ কম কিনতেছে। দেশি পণ্যের ফিনিশিং বা সবকিছু মিলাই দিলে আরো ভালো করতে হবে, যাতে মানুষ দেশি পণ্যের বেশি আগ্রহী থাকে। দেশি ভালো গুণগত মানের পণ্য পাইতেছে এবং নিয়েও যেতেছে কাস্টমার, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছে দেশি পণ্য পেয়ে। চলতি মৌসুমে শরীয়তপুরের প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এখন শরীয়তপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 5 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পোপ ফ্রান্সিস। হাসপাতালের বারান্দা থেকে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। অসুস্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন পোপ ফ্রান্সিস। হাসপাতাল থেকে 88 বছর বয়সী পোপ ছাড়াও ছাড়া পেলেন ভ্যাটিকানে কমপক্ষে তাকে 2 মাস বিশ্রামে থাকতে হবে। তিনি এখনও পুরোপুরিভাবে সেরে ওঠেননি। তার অবস্থা স্থিতিশীল আছে এবং নিউমোনিয়ার লক্ষণও নেই। রোমের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গাড়ি বহরে করে তাকে বাসভবন ভ্যাটিকান সিটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে আপাতত তিনি খুব একটা কথা বলতে পারবেন না। চিকিৎসকদের আশা, শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে খুব শিগগিরই কাজে ফিরতে পারবেন পোপ ফ্রান্সিস। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন পোপ ফ্রান্সিস। এশিয়ান বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে ভারতের শিলংয়ে আছেন তাসওয়ার নাফি। যুক্ত হব তার সঙ্গে। নাফি, শেষ মুহূর্তে কেন ঝামেলা দেখা দিচ্ছে এবং এর ফলে ম্যাচের প্রস্তুতিতে প্রভাব পড়বে কিনা জানাবেন।
বাংলাদেশ ভারতের ম্যাচ আগামী 25শে মার্চ এবং 25শে মার্চের আগে বাংলাদেশ ইতিমধ্যে আজকে নিয়ে 3 দিন অনুশীলন করেছে এবং 3 দিনের মধ্যে একদিনও তারা যে মূল ম্যাচ ভেন্যু সেখানে অনুশীলন করার সুযোগ পায়নি। তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আজকেও টিম ম্যানেজার আমির খান বলছিলেন যে তাদেরকে বেশ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, যেমনটি অনুশীলনের ব্যাপারে। এবং আজকে এখন বিকেল 4টায় বাংলাদেশ দল অনুশীলন করেছে, 4টা থেকে অনুশীলন করেছে। তবে 3টা অথবা 2টার দিকেও বাংলাদেশ দল নিষিদ্ধ ছিল না কোথায় তার অনুশীলন করবে। এই বিষয়গুলো নিয়ে নানা দিকে বাংলাদেশ দলকে চাপে রাখছে। এটা আসলে বাংলাদেশ যেহেতু এখানে খেলতে এসেছে এবং ভারত হোম ভেন্যু হিসেবে খেলছে, সেই সুযোগটাই কিছুটা অংশে নিচ্ছে ভারত এবং বাংলাদেশকে মানসিকভাবে হয়তো বা কিছুটা চাপে রাখার চেষ্টা করছে। কারণ বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত একদিন ঘাসের মাঠে অনুশীলন করেছে এবং বাকি 2 দিনের টার্ফে অনুশীলন করেছে। এটা নিয়েও বেশ সমালোচনা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে যেহেতু ঘাসের মাঠে খেলা হবে জোরাল স্টেডিয়ামে, সেখানে টার্ফে তার অনুশীলন করার যে বিষয়গুলো অনুশীলন করছে। এবং আজকে পুরো দল অনুশীলন করেছে বিকাল 4টা থেকে এবং 4টা থেকে বেশ অনেকটা সময় তার অনুশীলন করেছে। এবং এখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়াটাও নিয়েও কিছুটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। এবং আমরা জানি বাংলাদেশ দল তাইফ অনুশীলন করতে গিয়েছিল, অনুশীলন করেছে সৌদি আরবে। সেখান থেকে বাংলাদেশে ফিরে মাত্র একদিন অনুশীলনের পর আবারও ভারতের শিলং এসেছে। এখানকার যে তাপমাত্রা বা এখানকার যে কন্ডিশন, সেই কন্ডিশন কিছুটা তাপ বাড়িয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। কারণ এখানকার কন্ডিশন দিন যতই গড়ায় বিকেল দিকে তাপমাত্রা কমতে থাকে এবং এখন পর্যন্ত রাতে দেখা যাচ্ছে এখানে বেশ খানিকটা অনেকটা শীত রয়েছে। সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে বাংলাদেশ দলের। এবং বাংলাদেশ দলের আজকে তপু বর্মন এবং আমির খান বাংলাদেশ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ এই পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচই বাংলাদেশ হেরেছে, 4টি ড্র হয়েছে, অর্থাৎ একটি ম্যাচও বাংলাদেশে জিততে পারেনি ভারতের বিপক্ষে। এবং আমরা দেখেছি হামজা চৌধুরী যখন বাংলাদেশের দলে যুক্ত হয়েছে সেই সময়টা সেই খবরটা শোনার পরেই ভারতের যে একজন কিংবদন্তি লিজেন্ডারি ফুটবলার বর্তমান সময়ে সুনীল ছেত্রীকে তারা দলে ফিরিয়ে নিচ্ছেন অবসর ভেঙে। সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভারত কিছুটা সিরিয়াস রয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নিয়ে, অর্থাৎ এএফসি বাছাই পর্বের ম্যাচ এবং এই ম্যাচটাকে ঘিরে সামনে যে এশিয়ান কাপ রয়েছে সেখানে সুযোগ মেলার সম্ভাবনা রয়েছে। এবং ভারত বাংলাদেশ বরাবরই একটি রোমাঞ্চকর ম্যাচ হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়। সেই দিকটা বিবেচনা করে ভারত বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে ভারত যতটুকু সিরিয়াস, বাংলাদেশও সিরিয়াস এবং ভারত তার চেয়ে বেশি সিরিয়াস। কারণ ভারতের এই ম্যাচটা জেতার জন্য আমরা দেখেছি যে আমরা যার কথা বলা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন এবং বর্তমানে তিনি শেফিল্ডে খেলছেন চ্যাম্পিয়নশিপে। শেফিল্ড আমরা জানি শেফিল্ড বর্তমানে দ্বিতীয় স্তরের ফুটবল লিগ হলো ইংল্যান্ডের, সেটা হামজা চৌধুরী কিন্তু এর আগে প্রথম স্তরেও অর্থাৎ প্রিমিয়ার লিগও খেলেছে লেস্টার সিটির হয়ে, এখন তিনি ধারে খেলছেন শেফিল্ডের হয়ে। অর্থাৎ বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে বেশ উন্মাদনা রয়েছে। এবং আরেকটা বিষয় যেটা অবশ্যই যেটা নিয়ে চিন্তিত রয়েছে যে এখানকার ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ দলকে বেশ হুমকির মুখে পড়তে হচ্ছে। তো সাকিব ছিল আমার কাছে শিলং থেকে বাংলাদেশ ভারত ম্যাচের পূর্ববর্তী সবশেষ খবর। তাসর নাফি যুক্ত ছিলেন ভারত থেকে, জানাচ্ছিলেন এশিয়া কাপ বাছাইয়ের খবর। এদিকে শিলংয়ে মাঠ নিয়ে টালবাহানা করছে ভারত, এতে ক্ষিপ্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে বিষয়টিকে সহজভাবে নিচ্ছে বাফুফে। সহসভাপতি ফাহাদ করিম জানালেন, প্রতিবন্ধকতার বিষয়টি জেনেই কয়েকদিন আগে ভারতে গেছে বাংলাদেশ দল। এদিকে আগামী মাসে পুরুষ ফুটবল দলের জন্য আরও একটি স্পন্সর পাচ্ছে বাফুফে। এসকে শাওন জানাচ্ছেন বাকিটা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়তে 5 দিন আগে শিলংয়ে গেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আগে ভাগে সেখানে পৌঁছায় জামালরা। তারপরও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে কাবরেরা শিষ্যদের। মাঠ নিয়ে টালবাহানা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে কারণে বিরক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে ম্যাচ হলে বাড়তি সুবিধা যে কেউই নেয়, তবে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অপেশাদারিত্বের কারণে টাকা দিয়ে মাঠ ভাড়া করতে হয়েছে বাংলাদেশকে। এ নিয়ে কি ভাবছে বাফুফে? হোস্ট কান্ট্রিতে এগুলি হবে এরা কিন্তু প্রফেশনাল টিমরা জানে, তারা ওইভাবে প্রিপেয়ার হয়ে যায়। সো আমার মনে হয় উই ক্যান অলওয়েজ হোপ ফর বেস্ট। আমরা সবসময় আশা করি যে আরো একটু বেটার হতে পারতো কিংবা হওয়া উচিত, বাট যেটা হচ্ছে সেটাকে মাথায় রেখে সেভাবে প্রিপারেশন নিয়ে আমার টিম গিয়েছে। সো আমি বিশ্বাস করি এখানে হতাশ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমরা সবাই দোয়া প্রার্থী। আমরা আশা করি ফুটবল গোলের খেলা কি হবে জানেন রেজাল্ট, বাট আমরা যেটা ভালো খেলতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেশের ফুটবলে হ্যামিলিয়নের বাসিওয়ালা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের ইতিবাচক প্রভাব পড়ছে পুরুষদের ফুটবলে, আগ্রহী হয়ে উঠছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। ডেফিনেটলি হামজা চৌধুরী আসার জন্য তো আমাদের ওভারঅল ফুটবল
এবং বাংলাদেশের ফুটবলের একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। ছেলেদের মেন্স টিমে আপনি জানেন যে মেইন পার্টনারটা স্পন্সর লক হয়ে গিয়েছে, আমরা এখন কথাবার্তা বলছি একটা কো স্পন্সর আনার জন্য, সে আলাপটা চলছে, চলমান, এবং আমি আশা করি ঈদের পরপরই আমরা এটা একটা অ্যানাউন্সমেন্ট যেতে পারবো। হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে 2টি স্পন্সর পেয়েছে বাফুফে। তার অন্তর্ভুক্তি পৃষ্ঠপোষক বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাফুফে কর্তা। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি শান্ত বাজার, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গণভোট নয়, আগে সংসদ নির্বাচনে মত বিএনপির। এনসিপি চায় গণপরিষদের সংবিধান পরিবর্তন, ঐকমত্য কমিশনে মতামত জমা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি সেনা প্রধানের, জাতির জন্য অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ। জুলাইয়ে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার তদন্ত শেষ। ট্রাইব্যুনালের প্রথম প্রতিবেদন জমা, জানালেন চিফ প্রসিকিউটর। প্রধান উপদেষ্টার চীন সফরে আসতে পারে বড় ঘোষণা, কোনো চুক্তি সই না হলেও হবে বেশ কিছু সমঝোতা। এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্তকাল, থাকবে সব ধর্মের মানুষের অংশগ্রহণ, বৈশাখ উদযাপনে সময়সীমার বাধা থাকছে না। এই ছিল শান্ত বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/ekontv।